বাবা আসতে চায় না প্রথমে, মানে অনেক কিছু বলার পরে বোঝানোর পরে আর কি সে আসছে। মানে এতটাই সে অপমান হয়েছে সে আর এই কি। গল্পগুলো তো আপনাদের কাছে বলতো নিশ্চয়ই? হ্যাঁ, ছোটবেলায় বলতো, কিন্তু আমরা শুনতে চাইতাম না, যেভাবে কান্নাকাটি করে এই জন্য। ওই সময় আপনি জোরেই বলতে পারবেন, কোনো সমস্যা নেই, ফিসফিস করতে হবে না। কি নাম আপনার? আমার নাম মিম। মিম, ওকে। মিম আমাকে মেইল করেছিল ওনার বাবার ব্যাপারে, অনেক আগে মেইল করেছিল, সম্ভবত ওনার হাজব্যান্ডের আইডি থেকে। জি। আচ্ছা, তারপরে আমি ওনাকে রিপ্লাই করি। আমি সবাইকে বলি যে এই জীবন গল্প অনুষ্ঠানে আসার কিছু ফর্মালিটিস আছে, আপনারা জানেন এই অনুষ্ঠানটা বয়স প্রায় 10 বছর। জি বলুন, কি মনে আছে? তখন আমার মনে আছে যে আমার বোন ছিল, আমার বড়। আপনার বড়? হ্যাঁ, কিন্তু আমার ছোট কোনো ভাই ছিল না, এটা আমার স্মরণে আসে না। আচ্ছা, আমি ছোট ছিলাম আচ্ছা, ভাইয়ের ভিতরে। ওকে। বোনের নাম কি মনে আছে? না, বোনের নাম মনে নেই? মনে নাই। কত বড় ছিল আপনার তুলনায় এটা আনুমানিক? আনুমানিক আমার চেয়ে বড় ছিল, যেহেতু হয়তো 2-4-5 বছর একটু বড় হতে পারে। তো আব্বা মারা গেলেন। মারা যাওয়ার ঘটনাটা কি ছিল? মারা যাওয়ার ঘটনা ছিল আমার আব্বা প্যারালাইসিস ছিল, মানে আচ্ছা। প্যারালাইসিস হয়েছিল। আচ্ছা, তো বিছানার থেকে উঠতে পারতো না। তখন অতটা বুঝতাম না যে এটা রোগটা কি, এটা আচ্ছা। আমি বুঝতাম না। আচ্ছা। তো আব্বা বিছানার তো উঠতে পারতো না, বিছানায় শুয়েই বাবা এসব করতো। তো বেশি দিন কষ্ট করে না, অল্প কিছুদিন সম্ভবত কষ্ট করছে। হ্যাঁ। তো মাগরিবের সময় আমার আব্বা মারা গেছে। মাগরিব ওয়াক্ত? হ্যাঁ, মাগরিবের রক্ত। এটুকু আমার মনে আছে যে আমি ওই সময় সন্ধ্যা হয়েছে, আমার মা কাঁদতেছিল, বুঝতে পারছিলাম। তো আমি খিদা, ওই সময় আমার একটু খেয়াল আছে যে আমার খিদা লাগছিল, আমি খিদার জন্য কাঁদতেছিলাম। তা আব্বা যে মারা গেছে এগুলো তখন আমি অতটা বুঝি নাই বা করতে পারিনি। এটা কি গ্রাম অঞ্চল? গ্রাম অঞ্চল? হ্যাঁ, একদম গ্রাম অঞ্চল ছিল। একদম গ্রাম অঞ্চল, আচ্ছা। তো আমার আব্বা মারা যাওয়ার পরে আমার মা বলতেছে তোর আব্বা মারা গেছে। তা আমি বুঝি না যে মারা গেছে এটা কী জিনিস, কীভাবে, এটা বুঝি না। পরে যখন দেখলাম যে আমার আব্বাকে মাটি দিচ্ছে, তখন নাকি আমি কাঁদছিলাম। তো আমাদের বাড়িটা ছিল 3টা ঘর। আমাদের একটা ঘর ছিল আমার ডাইন সাইডটা ছিল আমার চাচার একটা ঘর, আমার একটা চাচা ছিল। আর বাম দিকে ছিল আমার একটা দাদার ঘর। আচ্ছা। আমাদের বাড়িটা, আর আমাদের বাড়ির উঠান, আমাদের ঘরের সামনে ছিল উঠান, উঠানের সামনে ছিল একটা পুষ্কুনি। আচ্ছা, পুকুর? পুকুর। ওই পুকুরে আমরা গোসল করতাম, ওখানে সব কাজকাম করতো। আর আমাদের ঘরের থেকে বেরোলে বাম সাইড দিয়ে যেতে হতো বাজারের দিকে। আচ্ছা। তো বাজারের দিকে যেতে হলে ওইখানে বাড়িতে বেরোলে 2টা পুষ্কুনি পড়তো, একটা ডাইন সাইডে একটা বাম সাইডে। আচ্ছা। ওটা মাঝখানতে ছিল রাস্তা। ওই রাস্তা দিয়ে আর কি বাজারে যেত। বাজারের নাম মনে আছে? না, ওটার নাম আমার মনে নেই। তো এরপরে আপনার মহসিন নাম কি অরিজিনাল নাম নাকি? না, আমার অরিজিনাল নাম মহসিন না। আমাকে যে ঢাকার থেকে নিয়ে গেছিল, হ্যাঁ, সে লোক আমার নাম রাখছিল মহসিন। আপনার আগের নাম কি মনে আছে? না, আগের নামটা ল দিয়ে একটা নাম ছিল আমার। আচ্ছা। লিচু অথবা লিটু এরকম একটা কিছু নাম ছিল আমার। ওকে, কিন্তু ল দিয়েছিল আপনি নিশ্চিত? হ্যাঁ, আমি নিশ্চিত ইনশাল্লাহ যে আমার ল দিয়ে নাম ছিল। এত কিছু ভুলে যাওয়ার পেছনের অন্যতম কারণ হচ্ছে ভদ্রলোকের পরবর্তীতে একটা বড় ধরনের অসুখ হয়, যে কারণে ওনার অনেকগুলো স্মৃতি লস হয়ে যায়। দেখা যাক, তাওয়াক্কুল আল্লাহ। হ্যাঁ, তারপর ডাইন সাইড দিয়ে বেরোলে ওইখান দিয়ে একটা বাগান আছিল, বাগানটার পরে একটা বড় লোকের বাড়ি ছিল, জমিদার বাড়ি। ওই সময় ওরা ছিল সবচেয়ে বড় লোক। তা আমার আব্বা মারা যাওয়ার পরে আমরা খুব দারিদ্রতার ভিতরে দিন কাটাচ্ছিলাম। তখন আমার মা ওই বাড়িতে কাজ করতো, আর আমি ওই বাড়িতে যেয়ে খেলাধুলা করতাম, ওই বাড়ির পোলাপানের সাথে খেলাধুলা করতাম। তো বেশ কিছুদিন যাওয়ার পরে হয়তো আব্বা মারা যাওয়ার 1-2-3 মাস বা একটু বেশি হবে, এই সময় আমার মা আমার এক মামার সাথে আমাকে ঢাকা পাঠায়। আপন মামা? তিনি কি আপন ছিল না পর ছিল জানেন না? আমি সেটা জানি না। আচ্ছা। তো মামা আমাকে ঢাকা নিয়ে আসে। ঢাকায় কেন নিয়ে আসে, কিছু কি মনে আছে? তার একটা দোকান ছিল ঢাকা। আচ্ছা। আর আমার আম্মা বলছিল, আমার এটুকু মনে আছে, আমার আম্মা বলছিল আমার ছেলেটা তোর কাছে দিলাম, ওরা একটু লেখাপড়া শিখেছে। আচ্ছা, ঢাকায় আসছিলেন কিভাবে মনে আছে? হ্যাঁ, ঢাকা আসছিলাম আমি লঞ্চে করে। লঞ্চে করে ঢাকায় আসছিলেন? জি। আচ্ছা। লঞ্চে করে আসা আমি এখন আর কি যেটা বুঝতেছি, স্মৃতি দেখে এখন বুঝছি যে সদরঘাটে নামছিলেন? জি, সদরঘাটে নামছি। নামার পরে ওইখান থেকে আমার মামার দোকানও ছিল, আবার মামা তার বাসায়ও নিয়ে যেত। মামার নাম কি ছিল? মামার নাম ছিল গোলাম মোস্তফা। পরে আমার এটা আর কি মনে আসছিল 2টা নাম, যেরকম আমার আব্বার নাম আর আমার মামার নাম, এই 2টাই আমি মানে স্মৃতিতে আনতে পারছিলাম। আমার আব্বার নাম ছিল হলো সাদের আলী তালুকদার। সাদের আলী তালুকদার, আচ্ছা। তালুকদার যে এটা শিওর, তালুকদার এটা শিওর, এটা শিওর যে তালুকদার, কিন্তু সাদের আলী কিনা এটা শিওর না। এটা একটু কনফিউজ। ওনার একটা পান সিগারেটের দোকান অথবা দাওকাছির দোকান ছিল ছোট্ট নদীর পাড়ে।
আচ্ছা, ওইখান থেকে একটু সামনে বাড়লে একটা মসজিদ ছিল, কোন নদী এটা? বুড়িগঙ্গা? বুড়িগঙ্গা। আমি ওই মসজিদটা দেখে আর কি চিনছি যে এইখান থেকে আমি হারাইছি, তারপরে আর কি এগুলা নিয়ে আর বেশি ওকে হয়েছে। ওকে, তারপর? তো ওইখানে মামার দোকান ছিল, আর ওই দোকানের থেকে একটু সামনে গেলে হলুদ একটা বিল্ডিং ছিল অনেক বড়, ওই একটা সিঁড়ি দিয়ে উঠলে সারা বিল্ডিংয়ের ভিতরে ঘুরে বেড়ান যায়। তো আমি ওই এক সিঁড়ি দিয়ে উঠছি, আরেক সিঁড়ি দিয়ে নেমে গেছি। নামার পরে আর মামার দোকান খুঁজে পাইনি আমি, যে দোকানটা কোন জায়গায়। তখন আমি কাঁদতেছিলাম। তখন আমাকে এক লোক নিয়ে গেছে, তার নাম হচ্ছে আব্দুল মালেক শেখদার। ওনার বাড়ি হলো আপনার কালকিনি থানা ছিল তখন, এখন কোথায় হয়েছে জানি না। কালকিনি থানা মিয়ার হাট ছিল ওনাদের হাট। আচ্ছা, আর গ্রামের নাম ছিল চরপতে বাহাদুর। খালের এই পার চরপতে বাহাদুর, ওই পারে একটা শিকার মঙ্গল। ঢাকা এই হলো আপনার জীবনের শুরু, মানে শুরু। হারিয়ে যাওয়ার জীবনের শুরু। বাবা আরেকটা জিনিস মানে করছে যে বাবার মানে আমার যে দাদা ছিলেন উনাকে কোথায় মাটি দিছে এটা বাবার মনে আছে। কোথায় বলেন তো? এটুকু মাঠ এসে আমাদের ওই বাড়ির সামনে যে পুষ্করিণীটা ছিল, ওই পুষ্করিণীটার বাম সাইডে উঁচু একটা জায়গা ছিল, ওইখানে সবাইকে মাটি দিত। আচ্ছা ওইখানে মাটি দিছিল আমার আব্বাকে। আচ্ছা, আমাদের ঘর থেকে বেরোলে যে পুষ্করিণীটা, ওই পুষ্করিণীটার বাম সাইডে। মানে কবর তো আর চেঞ্জ হয় না, তার মানে এটা একটা বড় ধরনের ক্লু আমি বলতে পারি যেটা। তো মার নাম কি মনে আছে? না, আমার মার নাম আর মনে আসে নাই। তো সবাই আমাকে পালার জন্য নিয়ে যেত। আমি খুব পরিষ্কার ছিলাম এবং খুব ছিলাম আমি, স্বাস্থ্য ভালো ছিল। হ্যাঁ। তো আমাকে সবাই আর কি আদর করে নিয়ে যেত পালার জন্য, কিন্তু আমাকে আমার বাপ মার খোঁজ খবর কেউ দিত না। না। এরকম যেতে যেতে আমি অনেক দিন এভাবে রাস্তায় রাস্তায় ঘুরছি। এমনও দিন গেছে আমার ভিক্ষা করেও খাইছি, কেউ খাবারও দেয়নি, এরকম দিন গেছে আমার। এখানে বেশ কিছু ক্লু আমরা পেয়েছি। এই ভদ্রলোকের হারিয়ে যাওয়ার পরের যে জীবনটা, সেটা কতটা অবর্ণনীয় সেটা আমরা সেই গল্পে নাই বা গেলাম। খুব ছোট করে আপনাদের সামনে একটু তুলে ধরি। কতগুলো বাড়িতে আপনার এই হাত বদল হয়েছে আপনার এই হারিয়ে যাওয়ার পরে? হারিয়ে যাওয়ার পরে আমার জীবনে অনেকবারই, সেটা আমি গণনা করলে বলতে পারবো না, তবে 100-2-3 উপরে হবে। 100-2-3? হ্যাঁ, বাড়ি আমি পরিবর্তন করেছি শুধু আমার বাপ মার খোঁজার। জেনে গেছি সবাই আমাকে রাখছে, পালতে চায়, আচ্ছা, কিন্তু আমি থাকতে চাই না। আমি চাই আমার মার কাছে যেতে। ওখান থেকে আবার পলায় চলে আসতাম, যে নিচে সেখান থেকে পলায় আসতে হতো। 200-300 বাড়ি? হ্যাঁ, কিন্তু আমাকে কেউ খুঁজে আমার বাপ মার কাছে নিতে পারেনি, আর আমি পাইও নাই। টু বি অনেস্ট, আমার কোনো ধারণা ছিল না। মানে এই যে বিষয়টা খুব রিসেন্টলি শুরু হয়েছে, যে হারিয়ে যাওয়া মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, আমি যদি তাসলিমার পর্বটা সাকসেসফুলি করতে না পারতাম আপনাদের সহযোগিতায়, তাহলে এই ধারাবাহিকতাটা শুরু হতো না। হ্যাঁ, এখন পর্যন্ত 3 নম্বর ভিডিও যেটা বিপ্লব, সেটা সাকসেসফুল হয়নি। কিন্তু আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি, শুধু সাকসেসফুল হলেই যে ভিডিও আমি করবো তা না, সাকসেসফুল হোক আর না হোক, আমি এই মানুষগুলোকে নিয়ে আসতে চাই পেজে। সাকসেসফুল হওয়ার ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করে। যদি হয় হবে, না হলেও কোনো সমস্যা নেই, বাট আমি নিয়ে আসতে চাই এদেরকে। এবং কি অবর্ণনীয় যে এক একজনের গল্প। তো 200-300 পরিবার আপনি ঘুরলেন এবং শুধু বাবা মার খোঁজ করে বেড়ালেন। শুধু বাবা মার খোঁজ করছি। এখন আপনার পরিবার হয়েছে, আপনার 2 মেয়ে আপনি যেটা বলছিলেন, তাই কি? 2 মেয়ে। 2 ছেলে আছে কোনো? হ্যাঁ, দুটো ছেলে। পরিবার হয়েছে, 2 মেয়ের বিয়ে শাদী দিয়েছেন আপনি। হ্যাঁ, 2টা মেয়ের আল্লাহর বিয়ে রহমতে তারা খুব ভালো আছে, আপনি নিজেও খুব ভালো আছেন, দেখে শুনেই বোঝা যায়। তারপরেও কেন এখন আপনার বাবা তো বেঁচে নাই? আমি নিশ্চিত যে আপনার যে বয়স, কত বয়স? আমার 57। তো ধরে নিচ্ছি আপনার মাকে হয়তো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন অথবা রাখেননি, এরকম একটা অবস্থা, না রাখার সম্ভাবনাটাই বেশি। তো তারপরেও কেন বাড়ির খোঁজ করেন? মানে কি কারণে? এখনো চোখে পানি আপনার, কি বলবেন? আমি শুধু চাই যে আমার মা যদি নাও থাকে, যে আমার রক্তের কেউ থাকুক, তাদের সাথে আমার চোখের একটু দেখা। আমি আমার বাড়ি ঘর কোনো কিছু চাই না, আল্লাহ আমাকে যেভাবে রাখছে এইভাবে থাকতে চাই। কিন্তু আমি চাচ্ছি যে আমার কেউ আছে যে দুনিয়াতে। আমি অনেক মানুষের যে লাঞ্ছিত অপমানিত হই, অনেক মানুষ আমাকে অনেক ইংলিশে গালি দিত, যা আমি বুঝতাম না। এখনও অনেক মানুষ এটা যারা জানে, এরা উপহাস করে অনেক সময়। বাড়িঘরের কথা বলতে পারি না বিদায় অনেক মানুষে এটা নিয়ে তুচ্ছতা ছিল তো ঘরে। আমার জীবনে এগুলো আমার অনেক হয়েছে। বাবা আসতে চায় না প্রথমে, মানে অনেক কিছু বলার পরে বোঝানোর পরে আর কি সে আসছে। মানে এতটাই সে অপমান হয়েছে, সে আর কি। এই গল্পগুলো তো আপনাদের কাছে বলতো নিশ্চয়ই? হ্যাঁ, ছোটবেলায় বলতো, কিন্তু আমরা শুনতে চাইতাম না। যেভাবে কান্নাকাটি করে, এই জন্য মানে আপনাদের কাছে ওই জিনিসটা ভাল লাগতো না? না, ভাল লাগতো না, মানে খুব কষ্টদায়ক লাগতো। পরে যখন তাসলিমাপুর ভিডিওটা ফার্স্ট আমি দেখি, তখন আর কি বাবাকে বলি যে বাবা এরকম এরকম আমি একটা মেইল করি। তো বাবা বলতেছে যে না, এগুলোতে যায়ও না,
মানে আর লাঞ্ছিত হইতে আমার ভালো লাগে না। পরে আমি বললাম যে না, এরকমটা হবে না,